আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, শুভেচ্ছা সহ স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে এবং সংবাদ কক্ষে আপনাদের সাথে আছি আমি ফাহমিদা দোলা। আর বিস্তারিত সংবাদের শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ প্রিমিয়ামটি সংবাদ শিরোনামগুলো। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী বিধ্বস্ত হেলিকপ্টারের সন্ধান, খারাপ আবহাওয়ায় চলছে উদ্ধার কাজ, মৃত্যুর শঙ্কা। কর্মসংস্থান বাড়াতে শ্রমঘন শিল্প গড়ার পাশাপাশি ভালো কর্মপরিবেশ নিশ্চিতে প্রধানমন্ত্রীর তাগিদ, 7 জনকে এসএমই উদ্যোক্তা পুরস্কার প্রদান। রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা এনবিআরকে অসহায় করে তুলছে অভিযোগ, অর্থ পাচারকারীদের সাথে পেরে না ওঠার কথা স্বীকার। এবং ভারতে লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে ভোট গ্রহণ চলছে, 6 রাজ্য ও কেন্দ্রশাসিত 2 অঞ্চলের 49 আসনে লড়াই। সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেল আই এর ইউটিউব চ্যানেলে এবং চ্যানেল আই এর ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। যাচ্ছে বিস্তারিত প্রসঙ্গে। ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে নিয়ে দুর্ঘটনার কবলে পড়া হেলিকপ্টারের সন্ধান পাওয়া গেছে, তবে খোঁজ মেলেনি প্রেসিডেন্ট রাইসি ও দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ অন্যদের। দেশটির স্থানীয় সংবাদ মাধ্যম এ তথ্য জানিয়েছে, তবে উদ্ধার কাজে জড়িত ইরানি রেড ক্রিসেন্টের এক সদস্য বিষয়টি অস্বীকার করেছেন। প্রতিকূল আবহাওয়ায় থাকায় দুর্ঘটনায় ইব্রাহিম রাইসির কি হয়েছে তাও এখনও জানা যায়নি। উদ্ধার কাজ এখনও চলছে। বিস্তারিত সুব্রত গাইনের রিপোর্টে। ইরানের উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ পূর্ব আজারবাইজানের খোদা আভারিন অঞ্চলে আজারবাইজানের প্রেসিডেন্টের সাথে সীমান্ত এলাকায় বাঁধ উদ্বোধন করতে গিয়েছিলেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। বাঁধ উদ্বোধনের পর 3টি হেলিকপ্টার নিয়ে ফিরে আসার সময় দুর্যোগপূর্ণ আবহাওয়ায় জলফার কাছে দুর্গম এলাকায় মাটিতে আছড়ে পড়ে প্রেসিডেন্টকে বহনকারী হেলিকপ্টারটি। ইরানের স্থানীয় গণমাধ্যম বলছে, প্রেসিডেন্ট রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি পাওয়া গেছে, তবে প্রেসিডেন্ট ও অন্য সঙ্গীদের খোঁজ মেলেনি। বিষয়টি অস্বীকার করে অনুসন্ধানে নিয়োজিত রেড ক্রিসেন্টের এক সদস্য জানিয়েছেন, উদ্ধার কাজ এখনও চলছে, তবে তীব্র বৃষ্টি, ঘন কুয়াশা ও প্রতিকূল আবহাওয়ার কারণে উদ্ধার অভিযান ব্যাহত হচ্ছে। দেশটির স্থানীয় আবহাওয়া কর্মকর্তা বলছেন, যে এলাকায় প্রেসিডেন্ট রাইসির হেলিকপ্টারটি দুর্ঘটনার কবলে পড়েছে সেখানে রাতভর বৃষ্টি এবং ঘন কুয়াশা থাকবে। এমন অবস্থায় প্রেসিডেন্ট সহ অন্য সঙ্গীদের মৃত্যুর আশঙ্কা করছেন অনেকেই। এদিকে বৈরী আবহাওয়ার মধ্যেও 40টিরও বেশি অনুসন্ধান দল কাজ করছে। এছাড়া রাশিয়া, সৌদি আরব, তুরস্ক সহ অন্যান্য দেশ অনুসন্ধানে কাজ করতে প্রস্তুত রয়েছেও বলেও জানিয়েছে। এমনকি অনুসন্ধানে রাশিয়ার 47 সদস্যের একটি বিশেষজ্ঞ দল পাঠাচ্ছে। ছবি ও ভিডিওগুলো নিশ্চিত করে জানা গেছে, ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ও তার সঙ্গীরা মার্কিন তৈরি বেল 212 হেলিকপ্টারে চড়েছিলেন। হেলিকপ্টারটিতে প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি ছাড়াও ছিলেন পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমিরা আবদুল্লাহিয়ান এবং ওই অঞ্চলের ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ মোহাম্মদ আলী হাসেম। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আল খামেনি নিখোঁজ হেলিকপ্টার নিয়ে উদ্বেগ প্রকাশ করে সবার জন্য প্রার্থনা কামনা করেন। তেষট্টি বছর বয়সী রাইসি 2021 সালের জুন থেকে ইসলামিক প্রজাতন্ত্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। 1989 থেকে 1994 সাল পর্যন্ত তেহরানের প্রসিকিউটর জেনারেল এবং 2014 সালে জাতীয় প্রসিকিউটর জেনারেল ছিলেন। সুব্রত গাইন, চ্যানেল আই। প্রযুক্তিগতভাবে এগিয়ে যাওয়া বিশ্বে মানুষ যেন কর্মহীন না হয়ে পড়ে, সেজন্য শ্রমঘন শিল্প গড়ে তোলার উপর জোর দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, পরিবেশ বান্ধব শিল্প প্রতিষ্ঠান গড়ে তোলার পাশাপাশি ক্ষুদ্র ও মাঝারি শিল্পের শ্রমিকরা যেন ভালো কর্মপরিবেশ পায় তা নিশ্চিত করতে হবে। নীলাদ্রি শেখর রিপোর্ট। অভ্যন্তরীণ শিল্পপণ্য চাহিদার 30 থেকে 35% আসে ক্ষুদ্র ও মাঝারি শিল্প থেকে। এ খাত দেশের অর্থনৈতিক কর্মকাণ্ডের 70% নিয়ন্ত্রণ করে, যা মোট শিল্প কর্মসংস্থানের 80 থেকে 85%। জিডিপিতে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের অবদান ছড়িয়ে আছে 37%।
350-র বেশি ক্ষুদ্র ও মাঝারি শিল্প প্রতিষ্ঠানের অংশগ্রহণে আয়োজিত 11তম জাতীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্পের এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় এসএমই উদ্যোক্তা পুরস্কার 2023-এ বিজয়ী 7 জন ক্ষুদ্র, মাঝারি ও স্টার্টআপ উদ্যোক্তাকে পুরস্কার তুলে দেন প্রধানমন্ত্রী। যারা যেখানেই কোনো শিল্প গড়ে তুলবেন অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার এই শিল্পের বর্জ্য যেন নদীতে না পড়ে, পানিতে না হয়, কোনো আমাদের পানিতে যেন কোনো রকম পলিউশন না হয়, মাটিতে পলিউশন না হয়, সেদিকে বিশেষভাবে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। সামান্য একটু কেমিক্যাল ব্যবহারের ওই পয়সাটা বাঁচাতে যে দেশের সর্বনাশ, সাথে সাথে নিজের সর্বনাশটা কেউ করবেন না, সেটা আমার অনুরোধ থাকলো। শুধু হুকুম দেওয়া হয় না, যা আপনি হুকুম দিয়ে অর্জন করতে পারবেন, ভালোবাসা দিয়ে তার থেকে অনেক বেশি অর্জন করতে পারবেন। আস্থা বিশ্বাস অর্জন করে আরও বেশি আপনি কাজ করিয়ে নিতে পারবেন। কারণ কর্ম পরিবেশ তৈরি করা, শ্রমিকদের যারা শ্রম দেবে তাদের নিরাপত্তা নিশ্চিত করা, তাদের জীবন মান যাতে উন্নত সেদিকে দেখা, সেগুলো দেখতে হবে। বিদেশিদের পাশাপাশি এই খাতের উদ্যোক্তাদের দেশের 100টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়ে শ্রমঘন শিল্প গড়ে তোলার তাগিদ দেন প্রধানমন্ত্রী। আমরা চাই আমরা শিল্প খাতে আধুনিক প্রযুক্তি ব্যবহার করব, পিছে না, সামনের দিকে এগিয়ে যেতে চাই, এবং কর্মসংস্থানের সুযোগ আবার যাতে নষ্ট না হয়। কারণ এই যে চতুর্থ শিল্প বিপ্লব, এটা যদিও বলা হচ্ছে যে ডিজিটাল পদ্ধতিতেই সব হবে, কিন্তু সেখানে কিন্তু উদ্যোক্তা লাগবে, কাজের লোক লাগবে। কিন্তু পাশাপাশি আমরা যখন পদক্ষেপ নিব আমাদের এটা মাথায় রাখতে হবে, বিশেষ করে এসি ফাউন্ডেশনকে এটা খেয়াল রাখতে হবে, শিল্প মন্ত্রণালয়কে এটা খেয়াল রাখতে হবে যে শ্রম ঘন শিল্প যেন আমাদের দেশে গড়ে ওঠে। কারণ আমার দেশের মানুষকে কাজ দিতে হবে, এই জন্য আমার শ্রম ঘন শিল্প গড়ে তোলার দিকে বেশি মনোযোগী হতে হবে। তরুণ সমাজকে আমি এটাই বলবো, কোনো মতে একটা পাশ করি চাকরির পিছনে ছুটে না বেরিয়ে নিজে উদ্যোক্তা হয়ে নিজেই চাকরি দেবার যোগ্যতা অর্জন করতে হবে। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সকাল 10টা থেকে রাত 9টা পর্যন্ত উন্মুক্ত থাকবে মেলা, চলবে 25 মে পর্যন্ত। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা মেলার বিভিন্ন স্টল ঘুরে দেখেন। নীলাদ্রি শেখর, চ্যানেল আই, ঢাকা। বছরের পর বছর ধরে রাজস্ব আয়ের অবাস্তব লক্ষ্যমাত্রা দিয়ে রাজনৈতিক নেতৃত্ব এনবিআরকে অসহায় করে তুলছে বলে মন্তব্য করেছেন গবেষণা সংস্থা সিপিডির সম্মানীয় ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। রাজধানীতে সংলাপে তিনি বলেছেন, কর ফাঁকিবাজ এবং অর্থ পাচারকারীরা রাজনৈতিকভাবে এত শক্তিশালী যে এনবিআর তাদের দায়বদ্ধ করতে পারে না। এনবিআর চেয়ারম্যানও বলেছেন, অর্জন হবে না জেনেও বাজেটে বাছ বিচার না করেই রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ধরে দেয় সরকার। রিজভিন আওয়াজের রিপোর্ট। প্রতি বছর বাড়ছে বাজেটের আকার, ব্যয়ের হিসাব মেলাতে আয়ের হিসাবও বেশ বাহারি করে যাচ্ছেন অর্থমন্ত্রী। তবে সাম্প্রতিক বছরগুলোতে বাজেটের মেলানো অঙ্ক বছর শেষে গোজামিল হয়ে ধরা দিচ্ছে। এ অবস্থায় নিয়ম রক্ষার বড় বাজেট দিতে গিয়ে অর্থমন্ত্রী পুরো বাজেটটিকে বিশ্বাসযোগ্যতার মানদণ্ডে প্রশ্নবিদ্ধ করে ফেলছেন। 2010 থেকে চলতি অর্থবছরের হালনাগাদ তথ্য এভাবে বিশ্লেষণ করে সিপিডি বলেছে, জিডিপির তুলনায় রাজস্ব আয় প্রতি বছরই কমছে। আমাদের রেভিনিউ জিডিপি রেশিও বরং আমাদের কমেছে, এবং এই বছরের যে টার্গেট 9.99% এটা বলা হয়েছিল গত বাজেটে, এটা হবে না। এটা আমরা সবাই জানি, মাননীয় এনবিআর চেয়ারম্যান আছেন তিনিও জানেন। আমাদের রেভিনিউ জিডিপি রেশিও শ্রীলঙ্কাকে বাদ দিলে সবচেয়ে কম। আদায়কৃত কর টাকশালে না গিয়ে এনবিআর কর্মকর্তাদের পকেটে ঢোকার কথাও মনে করিয়ে দেন ব্যবসায়ীরা। আমাদের সংগঠনগুলোর থেকে এটার প্রত্যেক দিন কমপ্লেন আসছে যে এইচএস কোড নিয়ে একটা হয়রানির মতন করা হচ্ছে, পরে তারপর আন্ডারহ্যান্ড ডিলিংস। যখন আপনি এটা দিবেন তখন কিন্তু সার্টিফিকেটগুলো ইস্যু হয়, ইভেন ডিউটি ফ্রি ইম্পোর্টের ক্ষেত্রে। তো দেখেন জিনিসটা হলো যে টাকাটা কিন্তু নেওয়া হচ্ছে, কিন্তু টাকাটা কিন্তু যাচ্ছে না সরকারের কাছে। বাংলাদেশ কিন্তু এখনো রেভিনিউ জেনারেট করতেছে অন রিগ্রেসিভ ট্যাক্স, ভ্যাট এন্ড ইনডাইরেক্ট রেভিনিউ। আমরা চাচ্ছি প্রোগ্রেসিভ ট্যাক্স, মিনিং যে যত আয় করবেন সে তত বেশি ট্যাক্স দিবেন। এটা একটা ফেয়ারনেস। বাজেট বড় করতে গিয়ে এই ছলচাতুরি কেন? প্রশ্নটি কয়েক বছর আগেই তুলেছে সিপিডি। এবার গলা মেলালেন এনবিআর চেয়ারম্যানও। একই মানুষ একই রকম আয় করছে, কিন্তু কর দিচ্ছে ভিন্ন ভিন্ন রকমের। অনেক আয় বাংলাদেশে পবিত্র আয় না, তো অপবিত্র আয়কে আপনি কিভাবে ন্যায্য করের আয়তে আনবেন, এটার জন্য এই যে তথাকথিত কালো টাকা সাদা ইত্যাদির প্রক্রিয়া, এই সমস্ত বিকৃত প্রক্রিয়া বিভিন্ন সময় চালু হয়েছে। বাজেট টার্গেট যখন দেওয়া হয়
তখন এনবিআর আসলে অসহায়ত্বটা প্রকাশ পায়। টার্গেট একটা দিয়ে দেওয়া হলো, সক্ষমতা কতটুকু আছে সেটা হিসাব না করে ফিনান্স থেকে একটা টার্গেট দেওয়া হয় এবং এই টার্গেটটা অ্যাচিভ করতে হবে, কারণ তোমার এই টার্গেটের সাথে মিলেই আমি অন্যান্য এক্সপেন্ডিচারগুলো সেট করেছি। কোথায় যাবে? ইনোভেটিভ কোনো চিন্তা, রিফর্মের কোনো চিন্তা, কোনো কিছু করার সুযোগ থাকে না, সোজা ওই টার্গেটের পিছনে ছুটতে হয়। আবার এই টার্গেটটা ঠিক করা হয় তার আগের বছরের টার্গেটের সাথে পার্সেন্টেজ ধরে, নট আগের বছরের অ্যাকচুয়াল কালেকশনের সাথে পার্সেন্টেজ ধরে। করদাতাকে পুরস্কৃত করার মাধ্যমে রাজস্ব আয়ের লক্ষ্য পূরণ সম্ভব বলে মনে করেন অর্থ প্রতিমন্ত্রী। যে কোনো প্ল্যানের যে কোনো গোল আমাদের স্মার্ট গোল হতে হবে এবং সেটা স্পেসিফিক হতে হবে, মেজারেবল হতে হবে, অ্যাটেইনেবল হতে হবে, রেলেভেন্ট হতে হবে এবং টাইমলি হতে হবে। সিপিডি বলছে কর আহরণ ডিজিটাল করা গেলে 2030 সালে রাজস্ব আয় দাঁড়াতে পারে 20 লাখ কোটি টাকা। রিজভিনা ওয়াজ, চ্যানেল আই, ঢাকা। ভারতের লোকসভা নির্বাচনের পঞ্চম ধাপে ভোট গ্রহণ চলছে। 6টি রাজ্য এবং 2টি কেন্দ্রশাসিত অঞ্চলের মোট 49টি আসনে চলছে ভোটের লড়াই। পঞ্চম দফায় উত্তরপ্রদেশে 80টি লোকসভা আসনের মধ্যে 14, মহারাষ্ট্রের 48টির মধ্যে 13, পশ্চিমবঙ্গের 42টির মধ্যে 7টি, বিহারের 40টির মধ্যে 5টি, ওড়িশার 21-এর মধ্যে 5টি, ঝাড়খণ্ডের 14টির মধ্যে 3টি আসনে ভোট হচ্ছে। এছাড়া কেন্দ্রশাসিত অঞ্চল জম্মু ও কাশ্মীরের 5টি লোকসভা কেন্দ্রের মধ্যে 1টি এবং লাদাখের একমাত্র আসনটিতেও নির্বাচন হচ্ছে। পঞ্চম দফায় 82 জন নারী সহ মোট প্রার্থী 695 জন। স্থানীয় সময় সকাল 7টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, চলবে সন্ধ্যা 6টা পর্যন্ত। ভারতে এবার লোকসভা নির্বাচনে 7 দফায় ভোট হচ্ছে। ফল ঘোষণা করা হবে 4 জুন। দর্শক, এবারে নিচ্ছে একটি বিরতি। বিরতির পর আবার আমন্ত্রণ চ্যানেল আই সংবাদে। এবারে নিটোল টাটা কৃষি সংবাদ। শেরপুরের নকলা উপজেলায় বড় মৌসুমে অধিক ফলনশীল হাইব্রিড ধান 19 আবাদ করে ভালো ফলন পেয়েছেন কৃষক। চীনে উদ্ভাবিত নতুন জাতের ধানটি সম্প্রতি বাংলাদেশে চাষাবাদের অনুমোদন দেওয়া হয়েছে। শেরপুর থেকে হাকিম বাবুলের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে রাজীব আহমেদের রিপোর্ট। হাইব্রিড 19 জাতের ধান, যার বাণিজ্যিক নাম আপন। এ জাতের ধান সরু ও হেক্টর প্রতি গড় ফলন আসে 9.5 মেট্রিক টন। ধানটা তো আগে দেখি নাই, আগে কেউ করছে না, হনা এটা করছে, করতে ধানটা ধরে না উন্নত হয়েছে বেশি। আগে মোটা ধান লাগাইছিলাম অন্যরকম জাতের, এবার আপন ধান লাগাইছি, ভালো ফলন পাইছি, আশা করি ভালো ফলন হবে, মেলাবান। পাশের ক্ষেতে ধান লাগাইছে আপন ধান, দেখলাম ফলনে খুব ভালো ধানটা হয়েছে, আমরা আগামীতে এই ধানটাই লাগাবো। জাতটির উদ্ভাবক ও চীন বিশেষজ্ঞদের একটি দল সম্প্রতি হাইব্রিড 19 জাতের ফসলি মাঠ পরিদর্শন ও সার্বিক বিষয়ে পর্যবেক্ষণ করেছেন। চীনে উদ্ভাবিত হাইব্রিড 19 ধানের ভালো ফলন হয়েছে এই অঞ্চলে। আপন নামেই এখানকার কৃষকের কাছে ধানটি বেশি পরিচিতি পেয়েছে। জলবায়ু ও আবহাওয়ার সাথে খাপ খাওয়ানো এ জাতের ধানের প্রসার আগামীতে আরো বাড়ানোর পরিকল্পনা রয়েছে আমাদের। জনবহুল বাংলাদেশের মানুষের প্রধান খাদ্য ভাত। এখানকার মানুষের জন্য হাইব্রিড ধান 19 হতে পারে একটি আদর্শ ধানের জাত, বলছেন বিশেষজ্ঞরা। রাজীব আহমেদ, চ্যানেল আই। এখন দেখবেন প্রকৃতি সংবাদ। নেত্রকোনায় মহাবিপন্ন প্রজাতির বনরুই উদ্ধার করা হয়েছে। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে হস্তান্তর করেছে পরিবেশ ও বন্যপ্রাণী রক্ষায় স্বেচ্ছাসেবী সংগঠন সেভ দ্য অ্যানিমালস অফ সুসং। প্রয়োজনীয় চিকিৎসা শেষে উপযুক্ত পরিবেশে বনরুইটি অবমুক্ত করা হবে। আফরোজা হাসির রিপোর্ট। মহাবিপন্ন হিসেবে IUCN এর লাল তালিকাভুক্ত বনরুই বা চাইনিজ পেনগোলিন। সারা শরীরে রুই মাছের মতো আঁশ থাকায় বনরুই নামে পরিচিত এই প্রাণী। গহীন বনে 10 থেকে 15 ফুট গভীর সুড়ঙ্গ করে বসবাস করে বনরুই। রাতে খাবারের খোঁজে সুড়ঙ্গ থেকে বের হয় নিশাচর ও লাজুক প্রকৃতির এই প্রাণী।
নেত্রকোনার কলমাকান্দার পাহাড়ি সীমান্তবর্তী গ্রাম কচুগড়ার বাবুল মিয়ার বাড়ির পাশে পুকুরের প্লাস্টিক জালের সাথে জড়িয়ে যায় বিরল প্রজাতির বনরুই। সামাজিক যোগাযোগ মাধ্যমে খবরটি ছড়িয়ে পড়লে প্রাণীটিকে উদ্ধার করে স্বেচ্ছাসেবক সংগঠন সেভ দ্য অ্যানিমেলস অব সুসং। আগারগাঁওয়ের যে যারা দুজন অফিসার আজকে এই প্রাণীটিকে প্রয়োজনীয় চিকিৎসা শেষে এর যে যথাযথ স্থান, সেই যথাযথ স্থানেই কিন্তু এই প্রাণীটিকে তারা অবমুক্ত করবেন। কাতলা মাছের আইসলার মতন বড় বড় এরকম জিনিস, আজব জিনিস তো আর আমরা দেখছি না। আমি আর দেখি নাই, এই জীবনের প্রথম দেখলাম। এই সময় এইসব প্রাণী কখনো দেখিই নেই। পরিবেশ এবং বন্যপ্রাণী রক্ষায় আমরা সবাই যেন সহযোগিতা করি। সেভ দ্য অ্যানিমাল সুসং আমাদেরকে যেভাবে সহযোগিতা করছে বন্যপ্রাণী উদ্ধারের ব্যাপারে বিভিন্নভাবে ব্যাপক সহযোগিতা। পরে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে বনরুইটি হস্তান্তর করা হয়। ভেটেরিনারি সার্জন দেখাবো যে সম্পূর্ণ সুস্থ আছে কিনা, দেখানোর পরে এর যে পরিবেশে যেভাবে ভালো থাকে, এর যে পরিবেশ, এর যে আবাসস্থল, এর যে সবকিছু মিলিয়ে এটার আমরা যে পরিবেশে রাখা দরকার আমরা সেই পরিবেশে রাখা সমস্ত। সীমান্তবর্তী এই অঞ্চলে প্রায় সময় বিভিন্ন বন্যপ্রাণীর দেখা মিলে। জীববৈচিত্র্য রক্ষায় সবাইকে সচেতন হওয়ার আহ্বান সংশ্লিষ্টদের। আফরোজা হাসি, প্রকৃতি ও জীবন ডেস্ক, চ্যানেল আই।